আপনি কখন এলেন? জানেন আপনার জন্য অপেক্ষা করতে করতে শেষে আমি অটো করেই এসে পড়েছি। ফোন করিনি, ভেবেছি আপনি ব্যস্ত। কাঁধের ব্যাগ সোফায় রেখে ব্যালকনির দিকে এগিয়ে আসতে আসতে কথাগুলি বলল ইয়ানা। রিফাতকে দেখে সেও কিছুটা বিস্মিত হয়েছে। ক্যাফে থেকে বেরিয়েও রিফাতের জন্য অপেক্ষা করেছিল সে, কিন্তু শেষে হতাশ হয়ে নিজেই এসে পড়েছে। বাড়িতে প্রবেশ করতেই দাদু বলল রিফাত এসেছে, রুমে আছে। কথাটি শুনে বুকটা চঞ্চল হলো। এক প্রকার দৌড়িয়ে রুমে প্রবেশ করল সে। ইয়ানার আওয়াজ কর্ণসীমানায় ঠেকতেই রিফাত চোখ বুজে দাঁতে দাঁত পিষে বলল। এত দেরি হলো কেন ফিরতে? ইয়ানা হাসি হাসি মুখেই জবাব দিল। বললাম না আপনার জন্য অপেক্ষা করছিলাম। রিফাত জোরে রেলিংয়ে আঘাত করল, তারপর তড়িৎ গতিতে এগিয়ে এসে ইয়ানার দুবাহু সজোরে চেপে ধরল। ইয়ানা ঘাবড়িয়ে গেল। রিফাতের রক্তবর্ণ চোখে চোখ পড়তেই পুরো শরীর শিউরে উঠল। লোকটার দেহ থেকে কেমন উষ্ণ বাতাস নির্গত হচ্ছে। ইয়ানা কিছুই উপলব্ধি করতে পারল না। রিফাত হিসিয়ে বলল। আচ্ছা, আমার জন্য অপেক্ষা করছিলে, তাহলে ক্যাফের মধ্যে প্রেমালাপ কে চালাচ্ছিল? প্রেমালাপ? ইয়ানা বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে গেল। লোকটা বলছে কি? তার মানে রিফাত তাকে আনতে গিয়েছিল? ইয়ানার ঠোঁট চেপে ধরল, ব্যথা অনুভব করছে বাহুতে। রিফাতের ভুল ভাঙতে ইয়ানা কাপা কণ্ঠে বলল। কি বলছেন? আপনি ভুল ভাবছেন, সেরকম কিছুই না। হাতের দৃঢ়তা বাড়ল, যেন এবার ইয়ানার নরম চামড়া ভেদ করে রিফাতের আঙুল প্রবেশ করবে মেয়েটার মাংসে। ইয়ানাকে টেনে আরো কাছে নিয়ে আসলো। ইয়ানা চোখ মুখ খিচে রইল, গলা ভারী হয়ে আসছে। আমি ভুল ভাবছি? আচ্ছা, আমি ভুল ভাবছি তাই না? নিজের চোখে দেখেছি তোমাকে ছেলেটির সাথে। এই কলেজে কি করতে যাও? প্রেম লীলা চালাতে? মেরে ফেলবো ইয়ানা। আমার সম্মান নিয়ে টানা হিচড়া করলে আমার থেকে খারাপ কেউ হবে না। ব্যথা পাচ্ছি, ছাড়ুন, আমায় লাগছে। লাগছে তো আমার, একদম এইখানে। বুকের বাঁ পাশে তর্জনী আঙুল দিয়ে আঘাত করে বলল রিফাত। ইয়ানা এবার হুড় হুড় করে কেঁদে ফেলল। রিফাতের কঠিন কথা তার ছোট্ট হৃদয়কে নাড়িয়ে দিয়েছে। সে তো কিছুই করেনি। রিফাত একটাবারও তাকে সুযোগ দিচ্ছে না নিজেকে সঠিক প্রমাণ করার। ফুপিয়ে কাঁদছে ইয়ানা। রিফাত এবার কিছুটা শান্ত হয়, ছেড়ে দেয় ইয়ানার বাহু। মেয়েটার কান্না তার সহ্য হচ্ছে না। হাত মুঠিবদ্ধ করে জোরে প্রশ্বাস ছাড়ে রিফাত। রাগের বশে ইয়ানাকে বেশ কষ্ট দিয়ে ফেলেছে। ইয়ানা এবার ফোপানো স্বরে বলতে থাকে। ভীষণ পচা আপনি, আমার কথা না শুনেই কী সব বলে গেলেন। আমি তো কিছুই করিনি, ছেলেটাই উপজে এসেছিল আমার কাছে, বলল কি জানি কথা আছে আমার সাথে। আমি বললাম এখানেই বলতে, কিন্তু সে বলল ক্যাফেতে বসেই বলবে। আমি বললাম আমি বিবাহিত, তারপর আবার আপনার জন্য অপেক্ষা করি, কিন্তু আপনি আসেননি। তারপর সমস্তটা খুলে বলল ইয়ানা। ইয়ানার সমস্ত কথা শুনে রিফাত বাকরুদ্ধ। নিজের উপরে রাগ লাগছে। ইয়ানা কথাগুলো বলার সময় শতবার আটকিয়েছে। কাঁদতে কাঁদতে হেসকে উঠে গিয়েছে মেয়েটার। রিফাত বিমূঢ় হয়ে রইল। রাগ মাথা চাপলে কোনো দিকে খেয়াল থাকে না তার। রিফাতের বোঝা উচিত ছিল ইয়ানাকে সে চেনে, জানে মেয়েটা উত্তম চরিত্রের অধিকারী। তার পবিত্রতার লাঞ্ছনা লাগানোর আগে রিফাতের শতবার ভাবা উচিত ছিল। অত্যাধিক পজিটিভনেস এর দরুন নিজের এরকম ব্যবহারে বিরক্ত রিফাত। ইয়ানা ঠোঁট ফুলিয়ে ফাঁপিয়ে কান্না করছে। বুকের মধ্যে যেন কেউ হাতুড়ি পেটাচ্ছে। রিফাত এবার ধীর পায়ে এগিয়ে গেল। ইয়ানাকে ধরতে নিলে সে দুপা পিছিয়ে যায়। অভিমান হয়েছে রিফাতের প্রতি। রিফাত এবার ছট করে ইয়ানাকে কোলে তুলে নিল। ইয়ানা মুচড়ামুচড়ি করেও লাভ হলো না। সোফায় বসিয়ে এক গ্লাস পানি এগিয়ে দিল। মেয়ের হেসকি বাড়ছে। পানিটা খাও। খা না নেই। ইয়ানা, জেদ করো না, পানিটা খাও। আদিক্ষেতা। রিফাত রুদ্ধশ্বাস ছাড়ল। ইয়ানাকে এই মুহূর্তে একদম বাচ্চা লাগছে। রিফাত জোর করে পানির গ্লাস ইয়ানার ঠোঁটে চেপে ধরল। অনিচ্ছা সত্ত্বেও পানির পুরোটাই শেষ করল ইয়ানা। রিফাত মেয়েটার মুখ আলগোছে ছুঁয়ে দিল। চোখের পানি মুছে দিয়ে শান্ত কণ্ঠে বলল। সরি বললে কাজ হবে? রিফাতের কথা শুনে ইয়ানা আবারও ঠোঁট ফুলিয়ে কেঁদে দিল। রাগ অভিযোগের মিশ্রণে তৈরি হয়েছে অভিমান। ইয়ানা তার ছোট ছোট হাতে ঘুষে দিতে লাগলো রিফাতের প্রশস্ত বুকে। খুব খুব বাজে আপনি, কিছু না জেনেই আমায় ভুল বুঝলেন, ব্যথা দিলেন। কত অপেক্ষা করেছি আমি, আসেননি আপনি। কোনো কথা বলবো না আপনার সাথে, একদম না। ইয়ানার দুহাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিল রিফাত। এই ছোট্ট মানবী সত্যি কিশোরী। অভিযোগের বন্যা বইয়ে বলছে কথা বলবে না।
রিফাত মাথা উঁচু করে একটা শ্বাস ছাড়ে। ইয়ানাকে কাছে টেনে আনে। অশ্রু সিক্ত নয়নে নিজের অক্ষিদয় স্তব্ধ রেখে বলে, কান্না থামাও, দুঃখিত আমি। প্লিজ স্টপ ক্রাইং। আই এম সরি। চলে যান। আমার রুম এটা। তাহলে আমি চলে যাচ্ছি। ইয়ানা নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ায়। ধপধপ পা ফেলে দরজার কাছে এসে রুম থেকে বেরিয়ে যাওয়ার পূর্বে রিফাত এক ঝটকায় ইয়ানাকে ঘুরিয়ে পাশের দেয়ালে ঠেসে ধরে। নিজের এক হাত দিয়ে ইয়ানার দু হাত চেপে ধরল। অত্যাধিক সান্নিধ্যে মনে প্রাণে রিনঝিন শব্দ তুলছে ইয়ানার। চারিদিকে ঘন বাতাস বয়ে চলেছে। রিফাত আরও কিছুটা ঝুঁকে আসে ইয়ানার সম্মুখে। নিজেকে কেমন খাপছাড়া লাগছে। মেয়েটার সান্নিধ্যে অগ্রসর হবে না বলে নিজেকে পণ করে, কিন্তু সেই ওয়াদা নিজেই ভঙ্গ করে। এখন এই মুহূর্তে প্রচণ্ড আবেগ এসে ভিড় করেছে রিফাতের হৃদয়ে। এত কিছুর মধ্যে কখন ইয়ানার মাথা থেকে ওড়না সরে গিয়ে তার কেশ ঝরে পড়েছে মুখের সামনে তা আন্দাজ করা গেল না। রিফাত হাত উঁচিয়ে সামনে পড়া চুল আলতো হাতে ইয়ানার কানের পিছে গুজে দিতেই মেয়ে শিরশিরিয়ে কেঁপে ওঠে। খবরদার, এই রুম থেকে এক পাও বাইরে রাখবে না তুমি। রিফাতের কণ্ঠ কঠিন। ইয়ানা ঢোক গিলে কিছু বলতে নিলে রিফাত নিজের তর্জনী আঙুল ইয়ানার অধর চুকুলের মাঝ বরাবর রাখে। ইয়ানা জোরে শ্বাস ছাড়ে। ধুক করে ওঠে অন্তর। রিফাত এবার অত্যন্ত আকর্ষণীয় এবং ভরাট স্বরে বলতে লাগলো, মনে রাখবে, ইয়ানা শুধু রিফাতের। তার অন্তরে বাহিরে একমাত্র আমার বসবাস। আমার সম্মানে, দায়িত্বে, কর্তব্যে তুমি জড়িত। তোমার সমস্তটা জুড়ে শুধুই আমি। এরপরে আর কোনো ছেলের আশেপাশে যেন তোমায় না দেখি, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। অ্যান্ড আই মিন ইট। ইয়ানাকে ছেড়ে দিয়ে রিফাত বেরিয়ে গেল রুম থেকে। আর ইয়ানা স্তব্ধ হয়ে ওখানেই দাঁড়িয়ে রইল। রিফাত কি বলে গেল ওটা? ইয়ানা তো কবেই নিজের সর্বত্র রিফাতের নামে করে দিয়েছে, কিন্তু রিফাত সে কি আদৌ ইয়ানাকে নিজের অর্ধাঙ্গিনী ভাবে? ইয়ানা চাইলেও কোনোদিন নিজেকে রিফাত হতে সরিয়ে আনতে পারবে না। নিজের অস্তিত্ব থেকে কি কেউ সরে আসতে পেরেছে? বিছানায় শুয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে আতিকা। কলেজ থেকে এসে মায়ের কাছে জানতে পারল আজ নাকি তাকে দেখতে আসবে। আতিকা কথাটি শুনে অত্যাধিক অবাক হয়, সাথে মনে সৃষ্টি হয় বেদনা। মাকে নাকচ করে এই সম্বন্ধে, কিন্তু তিনি আতিকার কথা মানতে নারাজ। তিনি বেরিয়ে যেতেই আতিকা ফোন করে আহিলকে। সমস্তটা শোনার পর সে বলে, কামন আতিকা, ইটস নর্মাল। দেখতেই আসছি তোমাকে, বিয়ে তো আর হয়ে যাচ্ছে না। টেক ইট ইজি। আহিলের এরকম হেয়ালিপূর্ণ কথায় আতিকা বিস্মিত হয়। কষ্ট যেন শতগুণ বেড়ে যায় তার। ফোন কেটে দিয়ে বিছানায় শুয়ে অশ্রু বিসর্জন দিতে থাকে। অভিমানের পাল্লা অত্যাধিক ভারী। সেদিনের পর পেরিয়েছে অনেকটা সময়, কিন্তু ছোট মনে আঘাতের চিহ্ন পরিষ্কার। হাফিজ নানানভাবে আলেয়ার পথে কথা বলার চেষ্টা করে, ব্যর্থ হয়েছে প্রতিটা মুহূর্ত। মেয়েটা তাকে দেখলেই উপেক্ষা করে, মুখ ভার করে চোখ ফিরিয়ে চলে যায়। হাফিজেরও অনুশোচনা বোধ হয়। সেদিন বিক্ষিপ্ত মস্তিষ্কে করা কাজটি একদমই অনুচিত ছিল তার। ছোট মেয়েটাকে ওইভাবে বিষ সড়কে একা ফেলে আসা উচিত হয়নি। অবশ্য কিছুক্ষণের মাঝেই একটা রিস্কাওয়ালাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর আলিয়ার কাছে সেই রিস্কাকে পাঠিয়ে দেয়। অবশ্যই সেই সম্পর্কে আলিয়া গাফিল। পরীক্ষা যত ঘনিয়ে আসে আলিয়া যেন ততই বইয়ের মধ্যে ঢুকে যাচ্ছে। সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত টানা পড়াশোনা করে আলিয়া বেশ ক্লান্ত। একটু রিফ্রেশমেন্টের প্রয়োজন তার। এক বান্ধবীর সাথে ফোন আলাপ এবং শেষ করে ব্যালকনি রেলিং ধরে দাঁড়ায়। চোখ যায় হাফিজের রুমের খোলা বড় জানালার দিকে। রুমের লাইট অফ, মানে হাফিজ রুমে অনুপস্থিত। আলিয়া চোখ ঘুরিয়ে ঠোঁট বাঁকায়। তারপর ঠান্ডার স্নিগ্ধ হাওয়া উপভোগ করতে মগ্ন হয়ে পড়ে আলিয়া। কিন্তু তার এই মুগ্ধতা খুব বেশিক্ষণ টেকে না। হাতে থাকা মুঠোফোনের ভাইব্রেট কাঁপনে আলিয়াকে কিছুটা বিরক্ত করে। স্ক্রিনের দিকে তাকাতেই আলিয়ার চোখ মুখের রং পাল্টে যায়। হাফিজের কল রিসিভ না করার ফোনটি বাজতে বাজতে একটা সময় বন্ধ হয়ে যায়। সেকেন্ড অতিবাহিত না হতে হতেই হাফিজের আরেকটা কল আসে, আর সেটা আলিয়া ইচ্ছাকৃত কেটে দেয়। সে চায় না এই মানুষটার সাথে কথা বলতে। সে তাকে বিনা কারণে বীজ সড়কে ছেড়ে চলে আসে। একটাবার ফিরেও তাকায় না সে। এবার ফোন ভাইব্রেট হয়ে আসে একটা মেসেজ হাফিজের দিক থেকে। ফোন না তুললে তোর অবস্থা কাহিল করবো আলু, আই সোয়ার। মেসেজটার মধ্যে কী ছিল তা জানা নেই, কিন্তু এই ঠান্ডা হুমকিতে আলিয়া কিছুটা ভরকে যায়।
সে চেনে হাফিজকে। ছেলেটার কোনো জিনিসের প্রতি যে চেপে বসলে সেটা সে করেই ছাড়ে। ধূপ করে নিভে গেল আলেয়ার সব অভিমান। তৃতীয়বারের মতো ফোন ভাইব্রেট হওয়ার সাথে সাথেই আলেয়া চট করে ফোন রিসিভ করে কানে ধরল। ওপাশ থেকে ভেসে এলো অত্যাধিক চাপ ধমক, হিসিসানি। অনেক বড় হয়ে গেছিস তাই না? ইগনোর করতেও শিখেছিস। আলেয়ার গলা ছড়িয়ে এলো, কি বলবে কিছু খুঁজে পাচ্ছে না সে। হাফিজ আবারও বলল, কি হলো, কথা বল আলু। কথা না বললে তোরে বউ বানিয়ে সমস্ত অভিমানের পাহাড় ভেঙে ঘুরিয়ে ফেলবো অন্য পদ্ধতিতে। তারপর দেখবো কোথায় যাস তুই। রাগের মাথায় হাফিজ কি বলছে সে নিজেও জানে না। সে জানে না তার এই ছোট্ট বউ বাক্যটি শ্রোতার মনে কেমন অশান্ত বাতাসের সৃষ্টি করেছে। ছোট আলিয়া হাফিজের কথা শুনে অবাক হয়, সাথে কেমন একটা অনুভূতি তার চিত্ত আকুল করেছে। ঠোঁট নাড়িয়ে না চাইতেও বলে, তোমার বউ হব না আমি। সে সময় বলবে। দুজনেই নিজের কথায় অত্যাধিক বিস্মিত। দুই দিক থেকে ফুটল না কোনো বলি। নিস্তব্ধ থাকলো বেশ কিছু সময়। এই নিস্তব্ধতার মাঝে আলেয়া শুনতে পেল ফোনের অপর পাশ থেকে ভেসে আসা কিছু মানুষের কথা। আচমকা ঠোঁটের কোলে ফুটে উঠল হাসির রেখা। অত্যন্ত উজ্জ্বলতার সাথে বলল, আফিয়া আপি এসেছে। হাফিজ দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, সন্ধ্যার দিকে। আমায় জানাওনি কেন? জানানোর মতো কোনো সুযোগ দিয়েছে সময়? চুপ হয়ে গেল মেয়েটা। উত্তরে কি বলবে তা বুঝে আসলো না। আপাতত সে আফিয়া আপির সাথে দেখা করতে পারলেই খুশি। কতদিন পর দেখা পাবে আপির। আমি যাচ্ছি আপির সাথে দেখা করতে। 10টা 15 বাজে। এখন আসবি মানে? চিন্তা নেই, তোমার কাছে যাচ্ছি না। আমি যাচ্ছি আমার আপির সাথে দেখা করতে। আর এমন ভাব করছো যেন তোমাদের ঘর আর আমাদের বাড়ি এপার বাংলার ওপার বাংলা, যে যেতে পাসপোর্ট ভিসা লাগবে। হাফিজ বাকরুদ্ধ। মেয়েটাকে একভাবে কথাটা বললে এটা আরেক ভেবে ফেলে। আসছে আসুক, হাফিজের লাভ। সরি বলার একটা চান্স পাবে। অবশ্য সে সরি বলার জন্যই আলিয়াকে ফোন করেছিল, কিন্তু এখন মন টানছে আলিয়াকে দেখে চোখের সামনে দাঁড় করিয়ে সরি বলবে। আজ রাত 8টা পর্যন্ত নিজেকে অবিবাহিত আর সিঙ্গেল বলে দাবি করা আতিকা এখন বিবাহিত। পবিত্র সম্পর্ক বিয়ে নামক বন্ধনে সে আবদ্ধ। নাম না জানা কোনো এক পুরুষের সাথে সে বিবাহ নামক অটুট বন্ধনে বেঁধে গেছে। নাম না জানা পুরুষ বলে ভুল হবে, নাম তো তাকে বলা হয়েছিল কবুল বলার আগে, কিন্তু সে তখন মনের মধ্যে দমিয়ে থাকা রুদ্ধশ্বাস ফেলতে ব্যস্ত ছিল। হৃদয়ের আকুলতা হাহাকার তাকে গ্রাস করে ফেলেছিল। চোখের সামনে ভেসে উঠছিল সেই হৃদয়হীন পুরুষ আহিলের মুখশ্রী। নিজের উপর ধিক্কার জানাচ্ছে আতিকা। কিভাবে সে এমন পুরুষকে চেয়ে ফেলেছিল যে কিনা তার প্রতি বিন্দুমাত্র দায়িত্ববান নয়। কান্না করতে করতে চোখের পানি শুকিয়ে গেছে। হয়তো একেই বলে কিসমত, বিধান। আতিকা পণ করল সে আর ওই লোকের জন্য চোখের পানি ফেলবে না। মেনে নেবে তাকে যে এখন তার মেহরাম, তার স্বামী। আতিকা, জামাই এসেছে তোর রুমে, ঠিকঠাক করে বস। দরকার পড়লে চোখে মুখে পানি দে। জানি তোরা দুইজন একে অপরকে না দেখে বিয়ে করে ফেলেছিস, কিন্তু বিশ্বাস কর মা আমার, তুই অনেক সুখে থাকবি। ছেলে অনেক ভালো। ছেলের বাবা তোর আব্বুর পূর্ব পরিচিত, তাই তো তারা হুট করে বিয়ের কথা বললেন, না করতে পারেনি। আতিকা তার মায়ের কথা শুনল নিঃশব্দে, কিছুই বলল না। চুপচাপ উঠে ওয়াশরুমে চলে গেল। এমন নয় যে সে তার মা বাবার প্রতি রাগ বা অভিমান করেছে, কিন্তু তাও যেন তার মায়ের কথার পরিপ্রেক্ষিতে কোনো কথা বলতে আর ইচ্ছে করল না। মন কেমন বিষিয়ে গেছে, বুকের মধ্যে ধুকপুক করছে এই কথাটা শুনে যে তার সদ্য বিবাহিত স্বামী তার রুমে আসছে। দরজার উল্টো পিঠে মুখ করে বিছানায় বসে আছে আতিকা। হুট করে ছিটকানি লাগানোর আওয়াজ শুনে আতিকা শাড়ির আঁচল খামছে ধরল। চোখ বন্ধ করে জোরে প্রশ্বাস টানতে লাগলো। বুকের মধ্যে যেন কেউ হাতুড়ি পেটাচ্ছে, ঘামছে প্রচুর। এত কিছুর মধ্যে শুনতে পেল এক ভরাট কণ্ঠ। আসসালামু আলাইকুম। আতিকা চমকে উঠল, সাথে বিস্ময় ছেয়ে গেল মুখশ্রীতে। এ তো তার চিরচেনা কণ্ঠ, সেই হৃদয়হীন পুরুষের কণ্ঠ যাকে নিয়ে এসে ভাববে না ভেবেছে। না, এটা মনের ভুল। নিজেকে শান্ত করার চেষ্টা করে চোখ মুখে হাত বোলালো। অন্তর কেমন ভারী হয়ে আসে। চারিদিকে বাতাস শান্তহীন। আতিকা পেছনে ফেরার আগেই আবারও ভেসে আসলো কয়টা বাক্য। মিসেস আতিকা আহিল শেখ, সালামের উত্তর কি আজ পাবো না? কি এক ব্যাকুলতার সৃষ্টি হলো আতিকার মনে। চিত্ত বিমূঢ়।
ফট করে পেছনে ফিরে তাকালো, আর তাকাতেই তার হুঁশ উড়ে যাওয়ার কথা। হালকা নীল রঙের পাঞ্জাবি সালোয়ার পরিহিত তার সেই হৃদয়হীন পুরুষ দাঁড়িয়ে আছে, যার নজর তার দিকেই সীমাবদ্ধ। ঠোঁটের কোণে কেমন তৃপ্তির ছোঁয়া। আতিকার চোখ মুখ বিস্ময়ে অভিভূত, মেরুদণ্ডে শীতল স্রোত। এই মানুষটা এখানে কি করছে? কেনই বা সে এখানে? প্রশ্নের ভেলা আর তীব্র অভিমান রাগের সমন্বয় ঘটে আতিকার মস্তিষ্কে। হিংস্র বাঘিনীর ন্যায় তেড়ে যায় আহিলের দিকে। ক্রুদ্ধ রূপ মেয়েটার তেড়ে গিয়েই আহিলের বুকে নিজের হাতের ঝড় তোলে। ফুপিয়ে কাছে আতিকা, সাথে আহাজারি শোনাচ্ছে সে বাচ্চাদের মতো। চলে যান বাজে লোক। এখন এসেছেন কেন? আমার বিয়ে হয়ে গেছে, এখন নিশ্চয়ই খুশি আপনি। বদলোক, আমার মনের ভালোবাসার বীজ রোপণ করে এখন সেই বারন্ত গাছ কাটতে এসেছেন? কেন করলেন? আহিলের বুকে পড়ে অবিরাম ধারায় কেঁদে চলেছে আতিকা। হাতের মুঠোয় ঘাপটি মেরে ধরে রেখেছে আহিল আর বুকের পাঞ্জাবি অংশ। চোখের পানি নাকের পানি এক অবস্থা আতিকার। আহিল স্তব্ধ, সাথে খুশিতে আত্মহারা। তার বুকের উপর নেতিয়ে থাকা মায়াবিনী তাকে অসম্ভব ভালোবাসে। অপ্রকাশ্যে প্রকাশিত মেয়েটির অনুভূতি আহিলকে প্রচণ্ড সুখের আবেশে তলিয়ে নিয়ে যাচ্ছে। আহিল তৃপ্তির হাসি ফুটিয়ে আতিকার মাথায় হাত রাখল। আদুরে ছোঁয়া পেয়ে আতিকা আরো মিয়ে গেল। কান্নার জায়গায় ফোপাচ্ছে মেয়েটা। নিজের বরকেই চলে যেতে বলছো আতিকা? ভেরি ব্যাড। বর? একটু আগে আমি তোমায় কি নামে সম্বোধন করলাম, রিমেম্বার? আতিকা ভ্রুকুসকে আহিলের থেকে কিছুটা সরে দাঁড়ালো। মনে করার চেষ্টা করলেই আহিল সেই কাঙ্ক্ষিত বাক্য মনে পড়ে, মিসেস আতিকা আহিল শেখ। তার মানে তার বর অন্য আর কেউ নয়, বরং তারই হৃদয়হীন পুরুষ। ভাবতে মনের কোণের সৃষ্টি হলো ভালো লাগার বন্যা, কিন্তু পরক্ষণেই রাগ হলো। বিছানা থেকে বালিশ নিয়ে ছুড়ে দিল আহিলের দিকে। আহিল তা ক্যাচ করে হেসে উঠল। আতিকার সান্নিধ্যে অগ্রসর হতে হতে বলল, কিভাবে ভাবলে আমি তোমায় এমনি ছেড়ে দিব? আমার জীবনের প্রথম অনুরাগের অনুভূতি তুমি। যেমন তুমি হুট করেই আমার জীবনে আগমন ঘটিয়েছ, ঠিক তেমনই আমিও তোমার জীবনে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করলাম। মেয়ে দেখতে এসে বিয়ে করলাম, মাকে বোঝালাম, কাজের জন্য অপেক্ষা করলাম, শুধুই তোমার ওই বিস্ময় রূপ দেখবো বলে। কিন্তু এখানে এসে দেখি মেয়ে তো বিরহে দেবদাসী। আতিকার কোমরে হেসকার টান মেরে নিজের সাথে মিশিয়ে ফেলল আহিল। আতিকা কেঁপে উঠল, বুক ধরফর করছে তার। এতক্ষণ যার বিরহে কাতর ছিল মন, এখন তার ছোঁয়াতে শরীর কেমন। আহিল ঝুঁকে পড়ে আতিকার মুখের কাছে, সামনের চুল কানের পিছিয়ে গুছে দিয়ে আতিকার গালে আলতো হাতের স্পর্শ করতে আতিকা নতজানু হয়ে যায়। ঠোঁট নাড়িয়ে কাপা কণ্ঠে বলে, ছাড়ুন আমাকে, বাজে লোক। আমাকে কাঁদিয়ে কষ্ট দিয়ে এখন আদিক্ষেতে দেখাতে এসেছে। আদর দিয়ে সব পুষিয়ে দেব। ঘোর লাগা কণ্ঠ আতিকার কানে আসতেই আতিকার চোখ খিচে বন্ধ করে। কান গরম হয়ে উঠেছে। আহিলের পাঞ্জাবি আঁকড়িয়ে ধরল। আতিকার অমন মুভমেন্ট অত্যন্ত সূক্ষ্মভাবে উপভোগ করল আহিল। কিছুই করলাম না, তাতে এত নার্ভাস? এই নার্ভাসনেস সত্যি প্রকাশ পাওয়ার আগে চলো 2 রাকাত নামাজ আদায় করি। ক্লান্ত শরীর রুমে প্রবেশ করল রিফাত। রাত প্রায় 11টা। খাবার নেই এখন, শুধুই ক্লেশমুক্ত একটা ঘুম দরকার। সব কিছুর মাঝে রুমে চোখ বুলালো। ব্যাগ সোফায় রাখলো হুট করেই। কিছু একটা নেই, এমন অনুভূতি রিফাতকে আঁকড়িয়ে ধরল। হুট করে মস্তিষ্ক চড়াও দিল ইয়ানা। হ্যাঁ, ইয়ানা কোথায় সে? কিয়ৎকাল পর রিফাতের আজকের সকালের কথা মনে পড়ল। রাগ সংবরণ না করতে পেরে মেয়ের ওপরে তার করা ক্রুদ্ধ ব্যবহারের কথা স্মরণে আসল। চোখ মুখ কুঁচকে এক হাত কোমরে রেখে অন্য হাতের বৃদ্ধা আঙ্গুল কপালে ঘষল সে। চোখের চশমা খুলে টেবিলে রাখল। তারপর দ্রুত গতিতে বেরিয়ে গেল রুম থেকে। ফাঁকা রুমে দম বন্ধ লাগছে তার। কিছুদিনের মধ্যেই মেয়েটার অস্তিত্ব রিফাতের অভ্যাসে পরিণত হয়েছে। চোখ দুটো বিদ্রোহ করে বলছে, ইয়ানাকে দেখতে চাই। তবে কি মেয়েটা রিফাতের হৃদয়ে ক্রাশ করেছে? না না, একদম না। মেয়েটা শুধুই তার দায়িত্ব। তবে এই অস্থিরতা কিসের? প্রশ্ন মনের কোণে চেপে রাখল। পদচারণ দ্রুত, এদিক সেদিক তাকিয়ে ইয়ানাকে খুঁজল। কোথাও বাদ নেই। শেষে এগিয়ে ইয়ানার রুমে দরজা ধাক্কাতেই তা খুলে গেল। আর সোজা চোখের সামনেই দেখা মিলল সেই কাঙ্ক্ষিত মানুষটার। শিথিল হলো অন্তর। চেয়ারে বসে পড়ার টেবিলের ওপর মাথা রেখে আরামে ঘুমোচ্ছে ইয়ানা। ছোট্ট জারির মধ্যে ছোট্ট গোল্ডফিশ আরামে চড়ে বেড়াচ্ছে।
মেয়েটার পায়ের কাছে মিশে বসে লেজ তোলায়। রিফাতকেই দেখা মাত্র ধীরে সুস্থে রুম থেকে বেরিয়ে বারান্দায় চলে যায়। রিফাত দীর্ঘশ্বাস ছাড়ল, হেঁটে ইয়ানার কাছে গিয়ে মেয়েটার দিকে তাকালো। চোখের কোণ এখনো ভিজে, ঠোঁট ফুলিয়ে ঘুমোচ্ছে, চুল খসে পড়েছে শুভ্র মুখে। রিফাতের কি হলো, হুট করে কোলে তুলে নিল ইয়ানাকে। মেয়েটা প্রশস্ত বুকে লুটিয়ে পড়ল। ধীর পায়ে হেঁটে নিজের রুমে প্রবেশ করে বিছানায় শুয়ে দিল ইয়ানাকে। এরই মধ্যে রিফাত ফ্রেশ হয়ে এলো। ভিড়ানো দরজায় কেউ নক করলো। ঘড়িতে তখন 11:40। কে এলো এখন? দরজা খুলতেই দেখলো ইয়াসমিন বেগম দাঁড়িয়ে, হাতে ট্রে, ঢাকনা দেওয়া। রিফাত কিছু বলার আগেই তিনি বললেন, এত রাতে বিরক্ত করতে চাইনি বাবা, আসলে মেয়েটা সকাল থেকেই সেরকম কিছু খায়নি। বুঝিয়ে বুঝিয়ে ধমক দিয়েও লাভ হয়নি, রাতের খাবারটাও খেলো না। তোমায় ওকে আনতে দেখলাম, তাই খাবারটা নিয়ে এলাম। একটু ওকে বুঝিয়ে সুঝিয়ে খাইয়ে দেবে বাবা? কিছুদিন আগেই জ্বর থেকে উঠলো, এখন না খেয়ে ঘুমালে যদি শরীর খারাপ করে। সমস্ত কথা শুনে রিফাত একটু অপ্রস্তুত হয়ে পড়ল। ইয়ানাকে কোলে নিয়ে আসার দৃশ্য ইয়াসমিন বেগম দেখেছেন। কথাটা বুঝতে পেরেই রিফাত খানিক লজ্জিত হলো। হ্যাঁ, আমি ওকে খাইয়ে দেবো খালাম্মা, আপনি চিন্তা করবেন না। ইয়াসমিন বেগম হাসল, ট্রে রিফাতের হাতে তুলে দেয়। রিফাতের মাথায় হাত রেখে মুচকি হেসে বলে, আমার দেখা 10 বছরের রিফাত আজ এত বড় হয়ে গেছে ভাবতেই অবাক লাগে। আমার একমাত্র সম্পদ তোমার হাতে তুলে দিয়ে আমি ভীষণ খুশি, চিন্তামুক্ত। আমার দোয়া সবসময় তোমাদের সাথে। রিফাত মৃদু হাসল। অনেকদিন পর কেউ মাথায় হাত রেখে দোয়া দিল, ব্যাপারটা অনন্য। দরজা বন্ধ করে টেবিলে খাবার রাখলো। ইয়ানার দিকে তাকালো, এবার মেয়েটাকে জাগাতে হবে। গুড নাইট ওয়াইফাই। কোলবালিশের অভ্যাস দ্রুত দূর করতে হবে। বিবাহিত পুরুষ হয়ে অবিবাহিতদের মতো রাত পার করছি, আর সময় দিচ্ছি অপর পাশের রূপসীকে। খুব জলদি দেখতে চাই তোমায়। আরও একবার ছুতে চাই মিসেস আতিকা আহিল শেখ। মেসেজটা দেখা মাত্র আতিকার গাল দুটো লাল হয়ে আসে। ফোনটা চটজলদি বালিশের তলায় রেখে মুখ গুজে দেয় সেই বালিশেই। ইস, এই লজ্জা সে রাখবি কোথায়? মনে পড়ে যায় আজকের মধুর স্মৃতি। নামাজ আদায় করে আতিকা শপে বসেছে সোফায়। আহিল দোয়া শেষ করেই আচমকা আতিকার কোমর আঁকড়ে ধরে দাঁড় করায় সম্মুখে। আনমনা আতিকা চমকে উঠল, চিত্তরঞ্জন হলো। কিছু সময় নিজের সদ্য বিবাহিত স্ত্রীকে আপাতমস্তক পরখ করে পাঞ্জাবির পকেট থেকে বের করলো ছোট্ট ডায়মন্ডের নোজপিন। আলতো হাতে তা পরিয়েও দিল আতিকার নাকে। তৎপর আতিকাকে আয়নার সামনে দাঁড় করিয়ে তার কোমর আঁকড়ে ধরে থুতনি রাখে আতিকার কাঁধে আলতো সুরে বলে, নাও, পারফেক্ট, একদম বউ বউ লাগছে, আমার বউ। কাঙ্ক্ষিত বউ শব্দটি আতিকার মনে সৃষ্টি করল এক অজানা সুখ। লজ্জায় মাথা নত করে ফেলল সে। লাজুকলতা ভর করেছে আতিকার মুখমণ্ডল। ঠোঁটের কোণে থাকা সূক্ষ্ম মিষ্টি হাসিটা চোখ এড়ালো না আহিলের। ভাবতেই ভালো লাগছে। সামনের রমণী তারই, শুধুই তার, একান্ত তারই। চোখ গেল আতিকার কানের পাতায়, কালো কুচকুচে তিল, যা অতিরিক্ত মাত্রায় আকর্ষণ করল আহিলকে। ছুঁয়ে দিতে মন চাইছে সেই আকর্ষণকারী তিলটাকে। আহিলের আঁখি জোড়ায় নেমে এলো ঘোর। নিজের প্রিয়তমাকে সামনে পেয়ে একটুখানি ছুঁয়ে দেওয়ার বাসনা কার না হয়, আর এই ছুঁয়ে দেওয়ার দোষের নয়। আহিল আতিকাকে সামনে ফেরালো, হাত উঠিয়ে মেয়েটার থুতনি ধরে নত মস্তিষ্কে সোজা করল। চোখে চোখ রাখার সাহস আতিকার নেই, তাই মাথা উঁচু করে থাকলেও চোখ নামিয়ে রেখেছে। কিন্তু তা ঠিক আহিলের পছন্দ হলো না। গমগমে স্বরে বলল, তাকাও আমার দিকে আতিকা। এতটা কুৎসিত তো আমি নই যে আমার দিকে তাকানো যাবে না। আহিলের কথা মনে লাগলো আতিকার। চোখ তুলে তাকায় আহিলের দিকে, দেখে লোকটা মিটিমিটি হাসে। সেই হাসির মধ্যে রয়েছে দুষ্টুমি। হয়তো জানতো এরকম কথায় আতিকা তাকাবি। ছুতে চাই তোমায়, পাবো অনুমতি? আতিকা যেন লজ্জায় মিশে যাবে মাটিতে। বুক ধক করে উঠেছে তার, হাত পা কেমন অসাড় হয়ে আসে। আহিল এটা প্রশ্ন করলো নাকি তাকে লজ্জার সাগরে ডুবিয়ে মারার এক চেষ্টা? মুখ থেকে একটা টু শব্দ বার করলো না আতিকা। চোখ বন্ধ করে আছে সে। আহিল এই নীরবতাকে সম্মতি হিসেবে মেনে নিল। খুবই সঙ্গোপনে নিজের ঠোঁট ছোঁয়ালো আতিকার কানের সেই কাঙ্ক্ষিত তিলে। তৎপর আবার তাকালো আতিকার পানে। মেয়েটি শক্ত করে শাড়ির আঁচল চেপে ধরে আছে, তা দেখে আহিল মুচকি হাসল।
তারপর চোখ গেল তার মায়াবিনীর কাঁপা কাঁপা ঠোঁটের ওপর। উত্তেজনা কাজ করল আহিলের মাঝে। পবিত্র ছোঁয়ায় দেরি কিসে মাথা নোয়ালো। আলতো ভঙ্গিতে নিজের অধর মিশিয়ে ফেলল আতিকার কম্পনরত ঠোঁটে। সময় নিল চুমনে। গাঢ় রং ধারণ করেছে সেই চুমো। জীবনের প্রথমবার কোনো নারীকে এত কাছ থেকে ছুঁয়ে দিচ্ছে আহিল। আর আতিকাও এই প্রথম কোনো পুরুষের ছোঁয়া এত কাছ থেকে পাচ্ছে। আতিকা খামছে ধরেছে আহিলের বুকের কাছে পাঞ্জাবি। কোমর বন্ধন দৃঢ় হলো। আঙুলের শক্ত ভাঁজে রয়েছে আতিকার নরম দেহ। সময় বহিল নিজের মতো। কপালে কপাল ঠেকালো আহিল। দুজনেই বেশ হাঁপাচ্ছে। প্রশ্বাস টানছে দ্রুততার সাথে। কিছু সময় পর আহিল তাকালো আতিকার মুখশ্রীর দিকে। গাল দুটো আস্ত টমেটো লাগছে। ঠোঁট চেপে হাসলো। জড়িয়ে ধরলো আতিকাকে নিজের বুকের সাথে। চেপে ধরলো আতিকার মস্তক। আতিকাও চুপ করে শুনতে লাগলো তার প্রিয় মানুষের হৃস্পন্দন। আহিল লাগামহীনভাবে বলল কিছু কথা। তোমার মা মানে আমার শাশুড়ি মা আজ আমায় এখানেই থাকার রিকোয়েস্ট করেছে, কিন্তু বিশ্বাস করো আতিকা, আমি যদি আজ রাতে এখানে থেকে যাই তাহলে আমি প্রতি রজনীতে তোমাকে চাইবো। যেহেতু তোমার পরীক্ষার পর আমাদের আনুষ্ঠানিক বিয়ে, তারপর তোমায় ঘরে তুলব নিজের। ততদিনে আশা আমার দ্বারা করো না। হ্যাঁ, রোজ আসবো জামাই আদর খেতে, নিজেও আদর করে যাব আমার এই ছোট্ট বউটাকে, আর তার আদরের আশায় আমি থাকবো। আজ আসি। আই উইল সি ইউ সুন। কথাটা বলেই আতিকার কপালে ডিপলি একটা চুমু এঁকে বেরিয়ে গেল আহিল রুম থেকে। আতিকার মা, বাবা, বড় ভাই সবাই তাকে জোর করেও থামাতে পারেনি। খুবই নম্রতা ভদ্রতার সাথে তাদের বলে গেছে সে আবার আসবে। এদিকে আতিকা বিমোর। কি বলে গেল লোকটা তাকে? 10 মিনিট ধরে রিফাত শুধুই অপলক দৃষ্টিতে দেখে চলেছে নিদ্রায় নিমজ্জিত ইয়ানাকে। পাশের টেবিলে রাখা খাবারের প্লেটের দিকে একবার তাকিয়ে রুদ্ধশ্বাস ছাড়ল। এতক্ষণ সে ভাবছিল ইয়ানাকে জাগ্রত করবে কিভাবে। চশমা নাকের টকা হতেই তর্জনী আঙুল দিয়ে ওপর দিকে ঠেলে উঠে দাঁড়ালো। ইয়ানার পাশে বসে তার মাথায় হাত রাখল রিফাত। কয়েকবার আওয়াজ দিল আলতো কণ্ঠে, ইয়ানা, ইয়ানা, ডিনার করবে, উঠো। ইয়ানা সে তো যেন বেহুশ। রিফাত মৃদু শ্বাস ছাড়ে। তারপর ইয়ানার কাঁধে হাত রেখে বেশ জোরে ঝাঁকায় মেয়েটাকে। এবার মিহিভাবে তাকায় ইয়ানা। ঠোঁট উল্টিয়ে ঘুমের ঘোরে বলে, আমার স্বপ্নেও এসে হাজির বদলোক। জান বলছি, আমার স্বপ্নে আপনার প্রবেশ নিষেধ। রিফাত যেন আকাশ থেকে পড়ল। খোলা চোখে স্বপ্ন দেখছে নাকি মেয়েটা? কারণ ইয়ানা হালকাভাবে চোখ খুলে তার দিকেই তাকিয়ে আছে। তবে কি ইয়ানা ঘুমের ঘোরকে স্বপ্ন ভাবছে? রিফাত হালকা ধমকে সুরে বলল, এই ইডিয়েট, চোখ খুলে স্বপ্ন দেখছো? ওঠো, ডিনার করবে। ইয়ানা এবার ভ্যা করে কেঁদে ওঠে। অশ্রুহীনা কান্না যাকে বলে। রিফাত ভরকে যায়। ইয়ানা অভিযোগের মিশ্রণে ঠোঁট কাঁপিয়ে বলে, স্বপ্নে এসেও বকছেন, সব সময় ধমক দেয় আমাকে, কথা বলবো না। আজ সকালেও আমায় ভুল বুঝে বলেছেন। বাজে আপনি, ভীষণ রকম নির্দয়। এতক্ষণে রিফাত বুঝতে পারে মেয়েটা তার উপর অভিমান করেছে, তীব্র অভিমান। তাই তো রিফাতকে স্বপ্নেও কল্পনা করতে চাইছে না সে। এখন রিফাতের বেশ মজা লাগছে। অবশ্য অন্তরের কথাও অনুশোচনাও কাজ করছে। আজ সারাদিন শুধুই মেয়েটাকে নিয়ে ভেবেছে। দীর্ঘশ্বাস ফেলেছে নিজের ওপর। পদক ফেলতে সর্বক্ষণ ইয়ানার অশ্রুসিক্ত নয়, করুণায় ভরপুর মুখশ্রী ভেসে উঠেছে। রিফাত সময় অপচয় না করে ইয়ানাকে বাচ্চাদের মতো করে তুলে কোলে বসিয়ে নিল নিজে। মেয়েটার এইরকম বাচ্চা সুলভ আচরণ রিফাতকে আঁকড়িয়ে ধরেছে। এখন শুধু মেয়েটাকে কোনো রকম খাওয়াতে পারলেই কাজ হয়। ছাড়ুন আমায়। ইয়ানা ঠোঁট উল্টিয়ে রিফাতের বুকে গুঁতো মেরে বলল কথাটি। তুমি চাও আমি তোমার স্বপ্ন থেকে বেরিয়ে যাই, তাই তো? ইয়ানা মাথা ঝাঁকায়, মানে সে চায়। রিফাত বলে, তাহলে আমি যা বলবো তাই করতে হবে। করলে চলে যাবেন? হ্যাঁ, এখন আমি তোমায় খাইয়ে দেবো আর তুমি ভালো মেয়েদের মতো করে খেয়ে নেবে, ওকে? ইয়ানা মাথা ঝাঁকায়। তারপর ইয়ানাকে বিছানায় বসিয়ে প্লেটের ভাত মেখে ইয়ানাকে খাইয়ে দিতে থাকে। মেয়েটা বসে বসে ঘুমোচ্ছে আর ধীরে সুস্থে ভাত চিবাচ্ছে। মাঝে মাঝে আবার চোখ খুলে সামনে রিফাতকে দেখছে। খাবার খাওয়ার মধ্যে বারবার কেশে উঠছে মেয়েটা। পানি খেয়ে লাভ হচ্ছে না। খাওয়ানো শেষ করে রিফাত হাত ধুতে যায়। এসে দেখে ইয়ানা বসা অবস্থায় বালিশে কপাল ঠেকিয়ে ঘুমোচ্ছে। তা দেখে রিফাত মৃদু হেসে বাম হাতের আঙুলগুলো কপালে ঘষে।
রিফাত ডয়ের থেকে একটা কাশি সিরাপের বোতল বের করে, তৎপর মেজারমেন্ট করা সেই ছোট্ট কাপে ওষুধ ঢেলে ইয়ানার পাশে বসে। এক হাতে ইয়ানাকে আগলিয়ে বলে। ইয়ানা, এই ওষুধ খেয়ে নাও, তারপর ঘুমিয়ে যেও। ইয়ানা এবার পুরোপুরি চোখ খুলে তাকালো রিফাতের দিকে, তৎপর পাশে রাখা সেই সিরাপের বোতল এর দিকে নাক কুচকে মুখে উচ্চারণ করল। এইটুকু ঔষধে কি হবে? কথা শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে ইয়ানা সিরাপের বোতল ছো মেরে নিয়ে ঢক ঢক করে এক নিঃশ্বাসে পুরো বোতল খালি করে দিল। এদিকে রিফাত আহাম্মক বনে গেল। চোখ বড় আকার ধারণ করেছে তার, চোয়াল খানিক ঝুলে গেছে। ইয়ানার পাগলামে দেখে সে নিথর বাক্যহীন। এরপর কি হবে তা ভেবে রিফাতের মাথায় হাত। ঘড়িতে তখন রাত প্রায় 12:30। সোফায় বসে আছে রিফাত, শান্ত দৃষ্টি তার বিছানার ওপরে বাম হয়ে বসে থাকা ইয়ানার পানে। মেয়েটার প্রায় 15 মিনিট ধরে রিফাতের দিকে তাকিয়ে আছে আর মিটিমিটি হাসছে। চোখের তীব্র ঘোর ইয়ানার, মাঝে মধ্যেই আবার ভ্রু নাচিয়ে রিফাতকে বিব্রত করছে সে। রিফাতের রাগে নাক লাল হয়ে আছে, মনে হচ্ছে মেয়েটাকে ধরে আছাড় দিতে, কিন্তু সে নিরুপায়। মেয়েটার ঘোর যতক্ষণ না কাটবে তার হাত বাঁধা। ইথানল কাশির সিরাপ এবং টনিকগুলোতে ব্যবহৃত হয়, কারণ এটি একটি খুব ভালো দ্রাবক। ইথানল হলো একটি জৈব রাসায়নিক যৌগ। এটি রাসায়নিক সহ একটি সাধারণ অ্যালকোহল। তাই পুরুষরাও একসাথে খাওয়ায় ইয়ানার নেশায় বিভোর হয়ে গিয়েছে। ইয়ানা এবার রিফাতের দিকে তাকিয়ে চোখ টিপ মেরে দুষ্ট হাসে। রিফাত ভরকে যায়। ইয়া আল্লাহ, ইয়াল্লাহ বলে বাম হাত কপালে ঠেকায়। ইয়ানা এবার বিছানা ছেড়ে ধীর পায়ে হেঁটে আসে রিফাতের কাছে। রিফাতের একদম সামনে রাখা টি টেবিলের ওপরে বসে পড়ে আর ঘোর লাগা মিটিমিটি দৃষ্টিতে রিফাতের চোখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। এদিকে রিফাত রীতিমতো ঘামছে। ইয়ানার এরকম চাহনি মুভমেন্টের কাম্য নয়। ইয়ানা হুট করে হাত বাড়িয়ে রিফাতের চোখের চশমা খুলে নেয়। রিফাত হকচকিয়ে যায়, কিছু বলতে দিলে তার আগে ইয়ানা ধীর আওয়াজে বলে, আপনার চোখগুলো এরকম কেন? কেমন? ইয়ানার ওরকম কথায় রিফাত কৌতূহলী হয়ে ওঠে, তাই চট করে জিজ্ঞাসা করে। বিপজ্জনক, নিষ্ঠুর, 1 সেকেন্ডে আমায় কনফিউজড করে দেন। এই চশমার ফাঁক দিয়ে যখন আপনি আমার দিকে তাকান আমার অন্তর দুলে ওঠে। আচ্ছা, আপনি এত সুন্দর কেন? প্রথম মেয়ের কথাগুলো অন্তত নমনীয় স্বরে বলেও শেষের কথাটি ইয়ানা বাচ্চাদের মতো করে বলে ওঠে। বিড়ার মধ্যে পড়ে যায় রিফাত। এদিক সেদিক চোখ ফেরায় সে। একটা অস্থির অবস্থার শিকার হয় রিফাত। তার উপরে ইয়ানার ঘোর লাগা দৃষ্টি, সব মিলিয়ে যেন কাহিল অবস্থা ছেলেটার। ইয়ানা এখনও তার দিকে তাকিয়ে আছে উত্তরের আশায়। রিফাত বুড়ো আঙুল কপালে ঘষে, গলা ঝেড়ে বলে, ইয়ানা, ঘুমাবে চলো, রাত হয়েছে অনেক। কথাটি বলে রিফাত সোফা থেকে উঠতে নেবে কি তার আগে ইহারা ঝট করে রিফাতের কোলে বসে পড়ে। তৎপর রিফাতের ডান হাত নিজের বুকের বাঁ পাশের কিছুটা উপরে চেপে ধরে ঠোঁট ফুলিয়ে কাঁদো কাঁদো সুরে বলে, এখানে আঘাত করেছেন আমায় আপনি, হৃদয়হীন পুরুষ। আমার উপর কি আপনার একটুও মায়া হয় না? অভিমান করেছি আমি। রিফাত এবার ভালোভাবে তাকায় ইয়ানার পানে। এতক্ষণে মেয়েটাকে পর্যবেক্ষণ করল সে। সাদা ঘেরওয়ালা চুড়িদার, প্লাজো, খোলা লম্বা চুল লুটে পুটে খাচ্ছে পিঠে, কপালে এসেও আছড়ে পড়েছে কিছু বেবি হেয়ার। এই সময় মেয়েটাকে রিফাতের কাছে অত্যাধিক আদরে মায়াময় লাগছে। নেশাগ্রস্ত চোখ মুখ। আজ সকালের বিষয় নিয়ে ইয়ানা অত্যাধিক শান্তহীন। ঘোরের মধ্যেও তার অভিমানের প্রকাশ পাচ্ছে রিফাত। রিফাতের জন্য অভিযোগে ভরপুর ইনার অন্তর। রিফাতও মেয়েটাকে আঁকড়ে ধরে, তারও অনুশোচনা হচ্ছে। মেয়েটার রাগ ভাঙানো উচিত। নিজের বাঁধনে বন্ধিনী বানিয়ে ফেলল মেয়েটাকে। রিফাত এক হাত উঠিয়ে ইনার এক গালে রাখল। আদলে ভঙ্গিতে ইনার গালে নিজের বুড়ো আঙ্গুল স্লাইড করতে করতে বলল, কিভাবে অভিমান কমবে? ইনা এবার ঠোঁট কামড়িয়ে হাসল, দুষ্ট ভঙ্গিতে বলল, নেচে দেখান। কি? আপনার নাচ দেখব, নেচে দেখান। রেটিং পয়েন্ট দেব আপনাকে। জিতে গেলে, মিষ্টির বেবি হলে তাকে আপনাকে গিফট করব। রিফাত যেন ঠাস করে বেরিয়ে এলো ঘোরের মধ্যে দিয়ে। আহম্মক বনে গেল ছেলেটা। ভুরু কুঁচকাল রিফাত। তার চোখ মুখের ভঙ্গি বলে দিচ্ছে সে ইয়ানার এহেন কথায় অত্যাধিক বিস্মিত। লাইক সিরিয়াসলি মেয়েটা রিফাতকে নিচে দেখাতে বলছে।
রিফাত দীর্ঘশ্বাস ফেলে পাশে তাকায়। ইনায়া তখনও রিফাতের দিকে তাকিয়ে হাসে। রিফাত যেন আর থাকতে পারে না, ইনায়ার দিকে ফিরে সেও হেসে দেয়। রিফাতের হাসি দেখে ইয়ানা অত্যাধিক অবাক হওয়ার ভঙ্গিতে রিফাতের মুখের সামনে ঝুঁকে যায়। ঘাড় বাঁকিয়ে কিউট একটা স্মাইল দিয়ে বলে, আল্লাহ, আপনি হাসতেও পারেন? কেন পারি না? জানেন না ছেলেদের এরকম সুন্দর হতে নেই? এটা পাপ, ঘোর অপরাধ, শাস্তির যোগ্য আপনি। কেমন শাস্তি? শাস্তি হলো আপনি হাসতে পারবেন না, হাসতে আপনাকে আরো বেশি সুন্দর লাগে। ইনায়ার এই কথায় রিফাত আরও প্রশস্ত হেসে উঠল। ইয়ানা ঠোঁট ফুলিয়ে বসে, তারপর মুখ কালো করে বলল, আপনি রিফাতকে চেনেন? একদম আপনার মতো দেখতে, কিন্তু সে হাসে না, কেমন রাক্ষসের মতো গম্ভীর হয়ে থাকে। মনে হয় পানি ছাড়াই কাঁচা চিবিয়ে খাবে আমায়। প্রণয়হীন পুরুষ একটা। ইয়ানার কথা শুনে রিফাত রীতিমতো অবাক। মেয়েটা জানেও না সে যে কি বলে গেল এতক্ষণ। ইয়ানার এদিকে কোনো হেলদোল নেই, সে আপন মনে রিফাতের বিরুদ্ধে অভিযোগ জাহির করছে। রিফাত এবার ইয়ানাকে ধূপ করে সোফায় ফেলে হাত দুটো আটকে ধরল, ঝুঁকে গেল ইয়ানার মুখের কাছে। রিফাতের এহেন কাণ্ডে ইয়ানা কিছুটা চমকে উঠল, ভরকে গেল মেয়েটা। মাসুম ফেস বানিয়ে রিফাতের দিকে তাকিয়ে আছে। রিফাতের উষ্ণ নিঃশ্বাস ইয়ানার চোখে মুখে আশ্রয়ে পড়ছে। ইয়ানা বারে বারে পলক ফেলে দেখছে তার সামনে সুদর্শন পুরুষটাকে, যে কিনা তার পানি তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আবার বলো, কি বললে? আমি কি রাক্ষস, আনরোম্যান্টিক? উম, 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 আমি কিছুই বলিনি। তাই? ইয়ানা কিছুটা সময় নিস্তব্ধ থেকে পেছন দিকে চোখ এবং ভ্রু দ্বারা ইশারা করে বলল, এই যে দাদু। রিফাত ও ফট করে পিছনে ফিরে তাকাতে ইয়ানা জড়িয়ে হেসে উঠল। এক ঝটকায় রিফাতের কাছ থেকে নিজেকে মুক্ত করে বিছানার কাছে চলে গেল। সহসা রিফাত বিস্মিত, মেয়েটা তাকে বোকা বানালো। রিফাত নিজেকেও মনে মনে বকল। এ রাতে দাদু কোথা থেকে আসবে সেটাও তার ভাবা উচিত ছিল। এদিকে ইয়ানা রিফাতকে বোকা বানিয়ে বেশ মজা পেয়েছে, তাই তো গালে হাত রেখে হেসেই চলেছে। পেটে হাত চেপে বলল, বুদ্ধু ডাক্তার সাহেব। তবে রে। সোফা থেকে হাওয়ার বেগে ছুটে আসলো রিফাত। ইয়ানাও কম যায় নাকি, রিফাতের কাছে ধরা না দেওয়ার জন্য পালাতে লাগলো। রিফাত ও ইয়ানাকে ধরার জন্য তার পিছনে ছুটল। পুরো রুম জুড়ে তারা এক প্রকার বাচ্চাদের মতো ছুটোছুটি লাগিয়ে দিয়েছে। সাথে কক্ষ মেতে উঠেছে দু নরনারীর হাসির গুঞ্জনে। বিছানা, সোফা, টি টেবিলের চতুর্দিকে ইয়ানা পাক খাচ্ছে, সাথে রিফাতও। ইয়ানা মাঝে মধ্যে জিভ ভাঙায়, তো আবার বুড়ো আঙুল দেখিয়ে বলে, পারবে না ধরতে। রিফাতও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। সে ইয়ানাকে ধরেই দম নেবে, কিন্তু ইয়ানা নিজের চিকন নরম শরীর নিয়ে এদিক ওদিক করে গেলেও রিফাতের জন্য তা মুশকিল হয়ে পড়ছে। রিফাত কোমরে হাত দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ল, মাথায় বুদ্ধি খেলে গেল। ঠোঁট বাগিয়ে জোর গলায় বলল, ইয়ানা ককরোচ। পা থেমে গেল ইয়ানার। ভয়ে কানে হাত দিয়ে চিৎকার করে বলল, হ্যাঁ, কোথায় ককরোচ? বাঁচান! রিফাত বাঁকা হেসে ইয়ানার কাছে ধেয়ে গেল। মেয়েটাকে তুলে বিছানায় ফেলে হাত দুটো বিছানার সাথে চেপে ধরল। ইয়ানার ছোট্ট শরীর এখন রিফাতের প্রশস্ত দেহের নিচে। হুট করে এরকম হওয়ায় ইয়ানা সজোরে নিঃশ্বাস ফেলছে। বুকের ওঠানামা ক্রমশ বেড়েই চলেছে। ইয়ানার কপালের ওপর এসে হাজির হলো বেহায়া কেশ। রিফাত ঠোঁট কামড়িয়ে হাসল, ফু মেরে কপালে পড়ে থাকা চুলগুলো উড়িয়ে দিয়ে ইয়ানার উদ্দেশ্যে লো ভয়েসে বলল, এবার কোথায় পালাবে? ইয়ানা ঠোঁট ফুলিয়ে কিছু বলতে নিলে রিফাত তার অধরে তর্জনী আঙুল ঠেকিয়ে বলে, চুপ, অনেক বলেছো আর আমি শুনেছি। পাগলামি করেছো আর আমি দেখেছি। এখন আমি যা করব তা চুপচাপ অনুভব করবে। রিফাতের অন্তরের কোণেও সৃষ্টি হলো উত্থাল পাথাল ঢেউ। এক অজানা অনুভূতিরা হানা দিয়েছে তার হৃদয় মাঝারে। নেশাগ্রস্ত ইনিয়া মিটমিট করে তাকিয়ে আছে রিফাতের পানে। রিফাত যেন কোন এক ঘড়ির মাঝে চলে গিয়েছে। নেশাহীন মাতাল লাগছে নিজেকে। শীত দ্বারা বেয়ে বয়ে চলেছে শীতল শিহরণ। বাইরের ঠান্ডা হাওয়া রোমকে শীতল করে তুলেছে। বেশ কিছুক্ষণ রিফাত তাকিয়ে থাকলো ইয়ানার মুখ পানে। হলদেটে ফর্সা সুশ্রী মাসুম স্রোত, মায়ায় ভরা চেহারা, কাজল কালো চোখ,
এই সুবাসিনী যেন আজ রিফাতকে বড্ড টানছে। মেয়েটা তার অর্ধাঙ্গিনী, পবিত্র বন্ধনের একটা টান আছে না। রিফাতকে কিছুই নিজের দায়িত্বে ভাবা রিফাতের মস্তিষ্ক আজ এখন এই মুহূর্তে পুরোই অন্তরের বিরুদ্ধে। এদিকে ইয়ানা নীরব, এক নেশার মাঝেও সে অনুভব করতে পারছে রিফাতের দুর্ধর্ষ চাহনি, যা ইয়ানার ছোট্ট হৃদয়কে সিক্ত করে তুলেছে। মুহূর্ত গড়ালো, কিয়ৎকাল যেতে এমন কিছু ঘটল যা ইয়ানাকে কাঁপিয়ে তুলল। গলা শুকিয়ে গেছে মেয়েটার। রিফাতের পুরুষালী অস্ত্র ছোঁয়া তার গলদেশকে আবৃত করে ফেলেছে। ছোট ছোট মৃদুসুখে হারিয়ে যাচ্ছে ইয়ানা, শরীর নেতিয়ে পড়ছে। তার হাতের কবজি রিফাত খুব সংগোপনে কৌশলে চেপে ধরে আছে বিছানার সাথে। হালকা মিষ্টি মধুর ব্যথা যুক্ত চুমুতে ভরিয়ে দিয়েছে রিফাত ইয়ানার গ্রীবা কন্ধন। আজ রিফাত নিজের মাঝে নেই। মৃদু ব্যথায় আর্তনাদ করে উঠল ইয়ানা। এই ছোঁয়া তার জন্য একদম নবম। ইয়ানা নিজেকে সরিয়ে নিতে চাইলে রিফাত তা দিল না। শক্ত করে নিজের অধীনে রাখলো ইয়ানার নরম দেহটাকে। বেসামাল ছোঁয়ায় ভরিয়ে দিতে লাগলো মেয়েটার গ্রীবাদেশ। সেকেন্ড পেরোলো, অতিবাহিত হলো মিনিটও। রিফাত মাথা তুলে ইয়ানার দিকে তাকাতেই দেখলো মেয়েটার চোখ বন্ধ করে আছে, নরম গোলাপি ঠোঁট দুটো কেঁপে চলেছে অবিরাম। রিফাত পারল না নিজেকে সামনে রাখতে। টুপ করে একটা চুমু এঁটে দিল সেই গোলাপি পাপড়ি জোড়ায়। তারপর আবার মুখ গুজে দিল গলায়। আমি ঘুমাবো। অত্যন্ত সূক্ষ্ম সুরে কাপা কণ্ঠে কোনোরকম কথাটি উচ্চারণ করল ইয়ানা, কিন্তু তা রিফাতের কান পর্যন্ত পৌঁছলো কিনা সেটা বোঝা যায়নি, কারণ রিফাত তখনও ইয়ানার মাঝে বিলীন। অনেকটা সময় চলে যাওয়ার পর শোনা গেল মেয়েটার ভারী নিঃশ্বাসের শব্দ। রিফাত দেখল ইয়ানা ঘুমের সাগরে তলিয়ে গিয়েছে। রিফাত উঠে ইয়ানাকে ভালোভাবে শুইয়ে দিল। গায়ে চাদর চাপিয়ে কপালে চুমু দিয়ে বেডসাইড টেবিল থেকে নিজের ফোন নিয়ে ব্যালকনিতে চলে গেল। ঘড়িতে তখন সকাল 7টা। নতুন দিনের সূচনার সাথে পরীক্ষার দিন এগিয়ে আসার আহ্বান। পড়ার টেবিলে বসে আছে আলিয়া, হাতে একটা ডেয়ারি মিল্কের প্যাকেট। মাঝে মধ্যে দাঁত বসাচ্ছে চকলেটের উপর আর হেসে উঠছে আনমনে। মনে পড়ছে কাল রাতের কথা। কাল রাতে ডিনারের পর্ব শেষে হাসি ঠাট্টা ইয়ার্কিতে কাটালো প্রায় অনেকটা সময়। অনেকদিন পর আফিয়াকে কাছে পেয়ে আলিয়া নিজের গল্পের ঝুড়ি খুলে বসেছে। সে যেন প্রায় ভুলেই বসেছে তার পরীক্ষার চিন্তা। আফিয়া হাফিজের আপন বোন। সাংসারিক জীবনে অত্যাধিক মেতে থাকার কারণে বাপের বাড়ি এসেছে প্রায় 6 মাস পর। আফিয়ার কোল জুড়ে আছে এক 2.5 বছরের শিশু কন্যা, নাম সামিয়া। আফিয়া আর আলিয়া মিলে বসিয়েছে তাদের গল্পের সমাহার নিয়ে। ইয়ানাকেও তারা বেশ মিস করছে। এখন 3 বোন এক জায়গায় হলে বাড়ি মাথায় করে রাখত। আলিয়া যখন থেকে এসেছে হাফিজ তার সাথে একটা কথাও বলেনি, শুধু দূরে বসে চোখের তাড়না মেটাতে ব্যস্ত সে। অনেকদিন পর এই প্রাণখোলা মায়াবিনীকে নিজের চোখের সামনে দেখছে। আলিয়া ও আফিয়ার কথার মাঝে হাফজা বেগম বলে উঠলেন, জানিস আলিয়া, তোর আফিয়া আপু 2 মাসের প্রেগনেন্ট। তোকে খালা দেখার জন্য আরো একজন আসছে। কথাটা বলেই তিনি চলে গেলেন। এদিকে আলিয়ার চোখ ছিকছিক করে উঠল। বাচ্চা তার বরাবরই পছন্দ। তার নবজাতক শিশুদের সে জীবন্ত পুতুল বলে দাবি করে। কি সুন্দর ছোট ছোট হাত পা, ছোট নরম তুলতুলে দেহ। হাতে নিলেই মনে হয় পুতুলটি ব্যথা পাবে কিংবা হাতের মাছ থেকে পড়ে যাবে। আলিয়া আফিয়ার গাল টেনে বলল, সত্যি আপি, আমি আবার খালা হব? আফিয়া ও আলিয়ার নাক টেনে বলল, হ্যাঁ রে আলু। কিন্তু আপি, তুমি প্রেগনেন্ট কিভাবে হলে? অত্যাধিক কৌতূহল নিয়ে প্রশ্নটা করলো আলিয়া। এই প্রশ্নের মাঝে মধ্যেই তার মাথায় বাড়ি দেয়। সে জানত ছাদে উঠে চোখ বন্ধ করে 2 হাত তুলে আল্লাহর কাছে বেবি চাইলে তা পাওয়া যায়। সেই আশায় অনেকবার ছাদে উঠে এই টেকনিক ব্যবহার করে যায় সে, কিন্তু প্রতি মুহূর্তে বিফল হয়েছে। তাই আজ এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাইল না সে আজ জেনেই ছাড়বে, তার কৌতূহল আজ মিটিয়ে ছাড়বে। অন্যদিকে আলিয়ার কথায় লজ্জার সাথে ভিমড়ি খেল আফিয়া। এদিক সেদিক তাকিয়ে দেখলো কেউ নেই তো, না হলে মারাত্মক লজ্জায় পড়তে হবে তার। এদিকে দূরে সিঙ্গেল সোফায় বসা হাফিজ আলিয়ার কথা স্পষ্ট শুনতে পেল। ছেলেটা বিষম খেয়ে কাশতে আরম্ভ করল। কি খতরনাক মেয়ে! হাফসা বেগম দৌড়ে পানি দিলেন ছেলেকে, মাথায় হাত বুলিয়ে দিলেন।
আলিয়া কিছু বলতে নিলে পেছন থেকে তার কাপড় ধরে টান দেয় সামিয়া। তোতলানো বাক্যে বলে, আজও আলিয়া তার প্রশ্নের উত্তরহীনা থেকে গেল। সব ভুলে আলিয়া ছুটল সামিয়ার পিছে। দুজনেই খিলখিলিয়ে হাসে, প্রাণ খোলা তাদের হাসি। সামিয়ার পিছে দৌড়ানোর এক পর্যায়ে আলিয়া ধাক্কা খায় টেবিলের সাথে। আহ শব্দ করে পেটের বাম দিকে চেপে ধরে সে। টেবিলের কোণ লেগেছে পেটে। এদিকে আলিয়ার আহাজারি কানে আসার সাথে সাথেই হাফিজ ছুটে আলিয়ার পেছনে দাঁড়ায়। সেও হাত বাড়িয়ে আলিয়ার ব্যথারত অবস্থায় হাত রাখে, আর সঙ্গে সঙ্গে কেঁপে ওঠে মেয়েটার পুরো শরীর। কিন্তু এদিকে হাফিজের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সে ব্যস্ত আলিয়াকে নিয়ে। বাচ্চার সাথে বাচ্চা হয়ে গিয়েছিস নাকি? একটু দেখে শুনে দৌড়াবি না, কোথায় লেগেছে দেখ আমাকে। ভরকে যায় আলিয়া হাফিজের রাগান্বিত কথায়। আলিয়া একবার আশেপাশে তাকালো। আফিয়া তার রুমে তার হাজবেন্ড সোহানের কল এসেছে। হাফসা বেগম রান্না করে, আর সামিয়া সে দূরে দাঁড়িয়ে আলিয়া আর হাফিজকে দেখে চলেছে মিটি মিটি চোখে। কি হলো, এখন স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছিস কেন? দেখা কোথায় লেগেছে। দাঁতে দাঁত পিষে বলে হাফিজ। এদিকে আলিয়া লজ্জায় পড়ে যায়। একে তো তার পেটের ওপরে হাত দিয়ে রেখেছে, আবার জিজ্ঞাসা করছে কোথায় লেগেছে। আলিয়া চুপচাপ সরে আসতে নিলে হাফিজ তার হাত টেনে ধরে, পাশের রুমে নিয়ে যায়, বিছানায় বসিয়ে তার সামনে দাঁড়ায়। ব্যাপারটা অনেকটা দ্রুত ঘটে যাওয়ায় আলিয়া বিমূঢ় হয়ে রয়। আমি দেখবো নাকি দেখাবি? না। অত্যাধিক দ্রুততার সাথে নিজের স্কার্ট এর ওপর পরিহিত টপ চেপে ধরে আলিয়া। হাফিজ আলিয়া থেকে শান্ত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রুম থেকে বেরিয়ে যায়। হাফ ছেড়ে নিঃশ্বাস নেয় আলিয়া। কিছু মুহূর্ত পরে রুমে প্রবেশ করে আফিয়া। আলিয়ার সামনে এসে দাঁড়িয়ে মিষ্টি হেসে বলে, আলু এখনো বাচ্চাই রয়ে গেলি, দেখা দেখি কোথায় লেগেছে। আলিয়া কথা বাড়ায় না। টপ উপরে উঠিয়ে পেটের বাঁ সাইডটা দেখায় আফিয়াকে। যন্ত্রণা হচ্ছে, জায়গাটায় কালচে হয়ে গিয়েছে। সাদা চামড়ায় এই দাগ বেমানান দেখাচ্ছে। আফিয়ার মলম লাগিয়ে দেয় জায়গাটায়। সামিয়া হাফিজের আঙুল টেনে ধরে বলে, সামিয়াকে কোলে তুলে চুমু ওঠে তার নরম গালে। ব্যথা পেয়েছে তোমার আন্টি? অবুঝ মেয়েটা বোঝেই না, তার কণ্ঠে তোমার মামা আহত হয়। সামিয়া শুধুই শুনে তার মামার কথা, তার বুধশক্তির বাহিরে তার মামার বলা বাক্যগুলি। এরই মধ্যে রুম থেকে বেরিয়ে আসে আলিয়া। হাফসা বেগমের কাছে গিয়ে বলে, ছোট মা, আমি বাড়ি যাব। রাত হয়েছে মা, আজকে এখানেই থেকে যা। পরে, আজ না ছোট মা। আচ্ছা যা। এই বাবু, আলিয়াকে এগিয়ে দে, রাত বাড়ছে, মেয়েটাকে একা ছাড়বো না। অগত্যা মায়ের কথায় এগিয়ে এলো হাফিজ। কোল থেকে সামিয়াকে নামিয়ে আলিয়ার কাছে এসে দাঁড়ালো, শান্ত স্বরে বলল, কেন? আমাদের বাড়ি আর ওদের ঘর কি এপার বাংলা আর ওপার বাংলা যে দূরত্বের কারণে তাকে ছেড়ে আসতে হবে? কথাটা হালকা টিটকারি দিয়ে বলল হাফিজ। আলিয়া তো খুব ভালো করে বসতো, কিন্তু এত রাতে সে একা যাবে কি করে, ভয় হয়। হাফিজের কথায় মা চোখ রাঙালো, বলল, যা বলছি, মেয়েটা ভয় পাবে তো। চল। শীতের শুনশান সড়কের বুক ধরে এগিয়ে চলেছে দুই মানবে। ঠান্ডা হাওয়ায় ভেসে যাচ্ছে চারিপাশ। হাফিজ তাকিয়ে আছে তার পাশে, আনমনে হেঁটে চলা প্রায় সপ্তদশী মেয়েটির মানে। হঠাৎ করে মেয়েটার প্রতি জাগ্রত অনুভূতি তার কাম্য নয়। কিভাবে, কখন মেয়েটার মায়ে নিজেকে লুটিয়ে ফেলল। সে তার অজানা, তার বড় আব্বুর মেয়ে, তারা কাজিন একে অপরের। অবশ্য এইসব দিকে হাফিজের মাথা ব্যথা নেই, শুধু ভাবে তার অনুভূতি জানার পর আলিয়ার রিয়াকশন কেমন হবে। আদৌ কি তাকে মেনে নেবে মেয়েটা? পরক্ষণে ভাবল, মেনে না নিলে মানিয়ে নেবে, সেটা ভালোবেসে বা জোরপূর্বক ভাবে। বাড়ির গেটে প্রবেশ করার আগেই টান পড়ল আলিয়ার কবজিতে। হাফিজের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগে ডেইরি মিল্কের একটা প্যাকেট বের করে ধরে আলিয়ার চোখের সামনে। সেই দিনের জন্য আমি সরি। আলিয়া প্রথমে অল্প বিস্মিত হয়, পরক্ষণে আবার মনে মনে হাসে। প্যাকেটটা হাতে নিয়ে ঠোঁট নাড়ানোর আগে হাফিজ পকেট থেকে আরও একটা প্যাকেট বের করে আলিয়ার সামনে ধরে বলে, রাস্তায় ওইভাবে একা ছেড়ে আসতে চাইনি, কিন্তু রাগ লাগছিল প্রচুর, তাই সেই অপরাধ, তার জন্য দুঃখিত। আলিয়া এই প্যাকেট শব্দহীনভাবে হাতে নিয়ে নেয়, বলে, চকলেটের জন্য 7 গুণ মাপ।
বলেই চলে যেতে নিলে আরও একবার আলিয়ার কবজি ধরে টানে। হাফিজ এবার দূরত্ব ঘুচিয়ে কাছাকাছি আসে, চোখে চোখ রেখে আরও একটা ডেইরি মিল্কের প্যাকেট এগিয়ে দিয়ে সুস্থ হুমকি দিয়ে বলে, এটা ঘুষ বা হুমকিও বলতে পারিস। এরপর আর কোনো দিন যেন তোর মুখে ওই সিয়ামের নাম না শুনি, না হলে। অসম্পূর্ণ কথা রেখে চলে গেল হাফিজ। আলিয়া হতবাক, এবার তাকালো তার হাতে 3টে ডেইরি মিল্কের প্যাকেটের দিকে। তৎপর আপনামনে ঠোঁটের কোণ দখল করলো এক সূক্ষ্ম হাসি। নার্সিংহোমে নিজের কেবিনে বসে আছে রিফাত, দুহাত মুঠিবদ্ধ করে কপালে ঠেকিয়ে চোখ বন্ধ করে রেখেছে সে। খুব গভীরভাবে কিছু চিন্তা করে যাচ্ছে, সাথে মনে পড়ছে কাল রাতের কথা, সেই প্রণয় রাত্রির কথা। সকালে উঠে ইয়ানার দিকে চোখ পড়তে সে দেখে মেয়েটা তার বাহুতে মাথা দিয়ে গুটিসুটি মেরে তার কোলের কাছে ঘুমিয়ে আছে। আদেও মেয়েটা জানে না কাল রাতে তার পাগলামোর সাথে রিফাতের প্রণয়ের কথা। অবশ্য রিফাতের কোনো অনুশোচনা বা খেদ ফিল হচ্ছে না, মনের কোনো এক কোণায় সৃষ্টি হয়েছে অদ্ভুত অনুভূতি। মারাত্মক রকমের অস্থির ভাব কাজ করছে রিফাতের মধ্যে। মস্তিষ্ক আঁকড়ে ধরতে চাইছে অনুশোচনাকে, বারবার বলছে, কিন্তু তার একদম উল্টো ভাবনায় নিমজ্জিত রিফাতের মন চিৎকার করে বলছে। এমনিতেই কিছুদিনের মধ্যেই ইয়ানা রিফাতের অস্বস্তির সাথে মিশে গেছে। রিফাত বুঝে গেছে সে পারবে না মেয়েটাকে ছাড়তে, কোনো রকম ভাবেই পারবে না। মেয়েটা রিফাতের মাঝে খুবই সংগোপনে নিজের অস্তিত্ব বিস্তার করছে। ছাদ থেকে হেলে দুলে নেমে আসে ইয়ানা। সকালে ঘুম থেকে উঠিয়ে দেখলো সে রিফাতের রুমে। মনে করার চেষ্টা করলো কাল রাতের কথা, হালকা আবছা মনেও পড়ল রিফাত তাকে নিজ হাতে খাইয়ে দেওয়ার কথা। কিন্তু তারপর কি হলো? মনকে বুঝ দিয়ে বলল ঘুমিয়ে পড়েছিল হয়তো, মাথাটা হালকা ব্যথা করছে। তাই আর দেরি না করে সরাসরি ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। আয়নার সামনে দাঁড়াতেই নজর পড়ল গলায় একটা দুটো লাল দাগ। ইয়ানা ব্রোকুসকে হাত বোলালো, হালকা ব্যথায় চোখ বন্ধ করে ফেলল। কিন্তু ডাকটা আসলে কিসের তা ইয়ানার মাথায় আসে না। হয়তো মশা কামড়েছে কিংবা অ্যালার্জি, এটাই ভেবে ছাদে উঠল। মনটা বেশ ফুরফুরে, মেজাজও ঠান্ডা। রিফাতের কথা মাথায় আসে ইয়ানা ঠোঁট কামড়ে হাসল। কেমন লজ্জা লজ্জা ফিল হচ্ছে তার। অভিমানটাও অনেকটাই কমেছে। বেশ কিছু সময় তার খরগোশ পরিবারের সাথে কাটিয়ে নিচে আসে। দাদু মানে ইব্রাহিম সাহেবের ডাক পড়েছে। দাদু আমায় ডেকেছো? পত্রিকা থেকে মুখ তুলে তাকালো ইয়ানার দিকে, হেসে বলল, হ্যাঁ ডেকেছি তোমায়। কি আজ কলেজ আছে? দাদু আজ রবিবার। ইব্রাহিম সাহেব ঠোঁট গোল করে ভ্রু নাচিয়ে বলল, ওহো আমি ভুলে গেছি, বয়স বাড়ছে তো আর যে কিছুই মনে থাকে না। দাদুর কথায় ইয়ানা খিলখিলিয়ে হেসে দিল। তৎপর দাদুর পাশে বসে তার বাহু জড়িয়ে মাথা রাখলো দাদুর কাঁধে। তারপর বলল, কে বলেছে তোমার বয়স বাড়ছে? হ্যাঁ, তুমি এখনো ফিট অ্যান্ড ফাইন। তুমি চাইলে এখন কাউকে ফিদা করতে পারো, আর একটা বিয়েও করতে পারো। আরে বিয়ে? তোমার দাদিকে আমি 14 বছর বয়সে বিয়ে করি, আর দেখো এখন সে আমায় ফাঁকি দিয়ে চলে গেলেও আমায় একা করে। তোমার দাদির কথাই আলাদা, আমায় রাজি খুশি করার কোনো সুযোগ সে হাতছাড়া করেনি। অনেক ভালোবাসতে দাদিকে? না, এখনো বাসি। দাদুর কথায় ইয়ানা যেন অবাক হয়। 70 পেরিয়ে যাওয়া এই মানুষটি তার স্ত্রীর মর্যাদা কেমন রক্ষা করে রেখেছে। ইয়ানা নিজেও দাদুকে চুপি চুপি কতবার বিকেলের দিকে দাদির কবরের কাছে বসে থাকতে দেখেছে। হয়তো একেই বলে ভালোবাসা, একদম নিস্তব্ধ, নীরব, স্বার্থহীন। ইব্রাহিম সাহেব এবার গলা ছেড়ে ইনিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, তোমার মা আর আন্টি মা আজকে মজার নাস্তা বানিয়েছে, কিন্তু এই নাস্তা আমার দাদুভাই উপভোগ করতে পারবে না, কারণ সে সকাল সকাল নার্সিংহোমে দৌড় দিয়েছে। একটা কাজ করো দিদিভাই, নাস্তা প্যাক করে তুমি নার্সিংহোমে নিয়ে যাও। ইয়ানা এবার ঠিকভাবে বসলো, আমতা আমতা করে বলল, আমি মানে এখন? হ্যাঁ এখন। জানো আমি যখন না খেয়ে ব্যবসার কাজে জড়িয়ে পড়তাম তখন তোমার দাদি নিজ দায়িত্বে আমার জন্য খাবার পাঠাতো, কখনো কখনো তো এসে নিজের হাতেই খাইয়ে দিত। বলেই হো হো করে হেসে উঠল ইব্রাহিম সাহেব। ইয়ানা বেশ অস্বস্তিকর মাঝে পড়ে গেল, যাবে কি যাবে না তা ভাবতে ভাবতে ইব্রাহিম সাহেব আবারও বলে উঠল, যাও দেখি তৈরি হয়ে নাও, আমি তোমার মাকে বলছি নাস্তা প্যাক করে দিতে। ঠিক আছে যাও। ইয়ানার আর কি করা, সে ভালো মেয়েদের মতো চুপচাপ দাদুর কথায় রাজি হয়ে গেল। উঠে চলে গেল রুমে। নিজের গায়ে জড়িয়ে নিল একটা লং ফ্রক, সাথে প্লাজো।
ওনা এক কাঁধে সুন্দর করে জড়িয়ে মাথায় হিজাব বেঁধে নিল। ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে গাঢ় করে কাজল লাগিয়ে আয়নার দিকে তাকালো। আজ একটু বেশি সুন্দর লাগছে তাকে। রিফাতের কথা ভাবতে গাল দুটো রক্তিম আওয়ায় ছেয়ে গেল। তার চোখ হচ্ছে চাইছে রিফাতকে একটা বার দেখতে। সকালবেলা উঠে সারা রুম জুড়ে রিফাতকে দেখতে না পেয়ে মনটা কেমন নিরাশ হয়ে উঠেছিল তার। মায়ের গলার আওয়াজ শুনে ইয়ানা হাতে ফোন নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। কিছু রোগীর চেক আপ শেষ করে রিফাত কিছু টেস্ট রিপোর্ট মনোযোগ সহকারে দেখছিল। ঠিক এমন সময় তার কেবিনের দরজায় কেউ কড়া নাড়ে। ফাইলের দিকে তাকিয়ে রিফাত গম্ভীর আওয়াজে বলে, কাম ইন। দুপা খুবই উৎফুল্লভাবে রিফাতের কেবিনে প্রবেশ করে। রিফাত মাথা তুলে একবার তাকিয়ে আবারও নিজের কাজে ব্যস্ত হয়। কিছু বলবেন ডক্টর সাহেবা? কেবিনে প্রবেশ করা মানুষটি আর কেউ নয়, রিফাতের নার্সিং হোম কর্মরত এক জুনিয়র ডক্টর, ডক্টর সাহেবা। মেয়েটি গুটি গুটি পায়ে রিফাতের ডেস্কের সামনে এগিয়ে আসে। আর লো ভয়েসে বলে, Yes, sir. I want to say something to you. Are you busy now? রিফাত একই ভঙ্গিতে বলে, হ্যাঁ, ব্যস্ত তো অবশ্যই। তাও বলুন, কি বলতে চান? সাহেবা যেন রিফাতের এই কথার অপেক্ষায় ছিল। সমস্ত কিছু ভুলে দ্রুত পায়ে রিফাতের একদম সামনে এসে রিফাতের হাত দুটো এক ঝটকায় নিজের হাতের মাঝখানে চেপে ধরে। রিফাত যেন বোকা বনে গেল মেয়েটার এমন আচরণে। রিফাত অপ্রস্তুত হয়ে পড়ল। নিজের হাত সরিয়ে আনতে গেলে মেয়েটা আরও শক্ত ভাঁজে চেপে ধরে রিফাতের হাত। রিফাত অবাক। কিছু বলতে নিলে মেয়েটি অত্যন্ত আবেগী ও সূক্ষ্ম শক্ত স্বরে বলে ওঠে, Sir, I love you. I love you the most, sir. You are my love at first sight. I can't explain how much I love you. হোয়াট রাবিশ ডক্টর সাহিবা, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? লিভ মি, লেট গো অফ মাই হ্যান্ড। Sir, please, sir. Trust me. I love you. I do everything for you. আমি যেই দিন আপনাকে প্রথম দেখি সেই দিন আমি আপনার প্রেমে পড়ে গিয়েছি স্যার। আর কিভাবে যেন আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। দিন রাত সকাল বিকাল প্রত্যেক সময় আপনার ভাবনে হারিয়ে থাকি। আমি ফিরিয়ে দিবেন না প্লিজ স্যার। প্লিজ আপনি শান্ত হয়ে বসুন। একটা ডক্টরের এত আবেগী হওয়া ভালো নয়। আপনার কপাল ভালো আমি এখন আপনার সাথে অপব্যবহার করিনি। আমার ধৈর্যের বাঁধ ভাঙার আগে আপনি চেয়ারে বসুন। ডাক্তার সাহেবা আর কথা বাড়ায় না। রিফাতের হাত দুটো ছেড়ে রিফাতের সামনের চেয়ারে মাথা নিচু করে বসে। মেয়েটা যেন এই মুহূর্তে নিজেকে সামনে রাখতে পারছে না, তাও এই অসম্ভব চেষ্টা। নিজের মনের কথা এতদিন ধরে চেপে রেখেছিল সে, কিন্তু এখন যেন এই অনুভূতি আটকিয়ে রাখা মুশকিল হয়ে পড়েছে। রিফাত এবার একটা দীর্ঘশ্বাস ছেড়ে শান্তভাবে বলল, ডক্টর সাহেবা, একটু আগেই করা আপনার বিহেভিয়ারের জন্য আপনি ফায়ার্ড হতে পারেন। সেটা নিশ্চয়ই আপনি জানেন। আমি আপনাকে ভালোবাসি। শাট আপ ডক্টর সাহেবা। এতক্ষণ ধরে আমি আপনার এই কথাবার্তাগুলো শুনে যাচ্ছি, তার মানে এইটা একদমই নয় যে আমি আপনার কথাগুলো শুনে অত্যাধিক খুশি হয়েছি। আপনি নিশ্চয়ই জানেন আমি বিবাহিত, তারপরও আপনার এই অনুভূতি অযথা। আমি ফিরিয়ে দিচ্ছেন স্যার? আমার ভুল কোথায়? আপনাকে আমি কোনোদিনও নিজের কাছেই রাখিনি যে আমি আপনাকে ফিরিয়ে দেব। আর আপনার ভুল হলো এইটা যে আমি বিবাহিত জেনেও আমাকে ভালোবাসা। এইবারের মতো আমি আপনাকে ক্ষমা করলাম, কিন্তু এরপরে এমন আচরণ যেন আপনি আর কোনোদিনও না করেন। যান, নিজের কাজ করুন। কিন্তু ডক্টর সাহেবা উঠল না। এক অদম্য জেদ নিয়ে একই রকমভাবে বসে থাকলো সে। ভেতর ভেতর থেকে ফসছে সাহেবা। সে কোন দিক থেকে খারাপ? ম্যাচিওর রূপবতী সুন্দরী, কোয়ালিফাইড, এক ওয়েল এডুকেটেড মেয়ে সে। তাকে রিফাত কেন ফিরিয়ে দিচ্ছে? সাহেবাকে বসে থাকতে দেখে রিফাত আবারও বলল, কি হলো? আপনি এখনো যাননি কেন? প্লিজ গো। এবার সাহেবা নিজের সমস্ত বাঁধ পার করে রিফাতকে শক্ত করে জড়িয়ে ধরল। রিফাত ভরকে গেল, চোখ বড় বড় করে সাহেবাকে ছাড়াতে লাগলো। চোখ মুখ কুঁচকে গেছে রিফাতের। এক অস্থির ভাব এসে হাজির হয়েছে রিফাতের মাঝে। বুকের মধ্যে কেমন থক করে উঠেছে তার। সাহেবার এমন ছোঁয়া তার শরীরে কাটার মতো ফুটছে। এদিকে রিফাত যতই সাহেবাকে ছাড়ানোর চেষ্টা করছে, সাহেবা যেন ততই চোখের মতো রিফাতকে আঁকড়িয়ে ধরছে। সাহেবা এবার যেদিক কণ্ঠে বলল, আমি জানি স্যার আপনি আপনার ওয়াইফকে ভালোবাসেন না। আপনাদের বিয়েটা জোর করে দেওয়া হয়েছিল। তাহলে কেন নিজেকে এই নামমাত্র সম্পর্কে জড়িয়ে রেখেছেন স্যার?
আপনি তো আপনার ওয়াইফকে ভালোবাসেন না, তাহলে কেন আমায় অ্যাকসেপ্ট করছেন না? আমি কী করলে আমার ভালোবাসা স্বীকার করবেন স্যার? প্লিজ টেল মি। রিফাতের এবার সাহেবাকে জোর করে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে দূরে ধাক্কা দিল। এরই মধ্যে শোনা গেল এক সূক্ষ্ম কণ্ঠ। সরি টু ডিস্টার্ব ইউ গাইস। রিফাত দরজার দিকে তাকাতেই দেখল ইয়ানা মলিন চোখে তাকিয়ে আছে তাদের দিকে। রিফাতের বুক ধক করে উঠল।